নমস্কার, আমি সব্যসাচী এক্সট্রা টাইম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে আজকে আড্ডা দিতে, নিজের মনের কথা উজাড় করে দিতে এবং এমন কিছু কিছু অজানা কথা দীর্ঘ 21 মাস ধরে বয়ে নিয়ে যাওয়া যন্ত্রণাকে সবার সামনে আনতে উপস্থিত হয়েছেন দীপা কর্মকার এবং তার কোচ। কোচ বলবো না বাবা বলবো, সেটা আপনারাই বিচার করবেন, আপনারা যারা দীপাকে জানেন। বিশ্বেশ্বর নন্দী। অনুষ্ঠান শুরু করব, প্রশ্ন উত্তর পর্ব অবশ্যই যাব, তার আগে জানিয়ে রাখি দীপার একটা ছোট্ট অ্যাচিভমেন্ট হয়েছে, ছোট্ট নয় অনেক বড় অ্যাচিভমেন্ট। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা। তাও আবার কবে জানেন? ঠিক যেদিন সন্ধ্যাবেলা কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার হায়দ্রাবাদের আইপিএল ফাইনাল চলছিল, আসমুদ্র হিমাচল যখন শ্রেয়াস আইয়ার, গৌতম গম্ভীরদের সেলিব্রেশন দেখতে মত্ত ছিল, ঠিক তখনই উজবেকিস্তানের তাসখান্দে দীপা ইতিহাস গড়লেন। দেখুন, অন্য সময় যদি দীপা সোনা জিততেন তাহলে হয়তো অত বড় খবর হতো না, কিন্তু 21 বছর, 21 মাসের একটা অন্ধকার সময় কাটিয়ে দীপা ফিরে এলেন জিমনাস্টিকের মতো একটা স্পোর্টসে, তাও 30 বছর বয়সে। 30 বছর বয়সে এরকম ধরনের স্পোর্টসে পারফর্ম করা, বিশ্বমঞ্চে পদক জেতা চারটিখানি কথা নয়। দীপার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করব, বিশেষজ্ঞরাও রয়েছেন। দীর্ঘদিন পরে দুজনের সঙ্গে আড্ডা হচ্ছে। আহ দীপা, প্রথমেই আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের এক্সট্রা টাইমের তরফ থেকে, বিশেষত আপনাকেও শুভেচ্ছা। এবং আপনারা যে দুজন যে নিরলস পরিশ্রমটা করেছেন গত 21 মাস ধরে, সেটা কিন্তু কুর্নিশ জানাই আমরা। একটু বলুন কতটা কঠিন ছিল ওই সময়টা। সত্যি বলতে গেলে অনেকটাই কঠিন। যখন সেই মেডেল আমি পাই, জাস্ট স্পিচলেস, বলার কিছু ছিল না। কারণ গত 5 বছর যা পরিশ্রম, যা ইনজুরি, সাসপেনশন, এশিয়ান গেমসে ট্রায়ালসে 1 নম্বরে আসার পর না যাওয়া, মানে এজ এ অ্যাথলেট শুধু ডাউনটাই দেখতে হয়েছে গত 5 বছর। সাথে তো এজ শেমিং, লোকের টন্ট, এগুলো তো আদা ম্যাটার। সত্যি মানে কি বলবো, যখন সেই মেডেলটা, এটার কতটা দরকার ছিল আমাদের, আর সেই মেডেলের জন্য আমি আর স্যার দুজনে কতটা পরিশ্রম করেছি, যারা আমাদের কাছের থেকে দেখেছে ওনারাই বুঝতে পারবেন কত চোখের জল পড়েছে, কত পরিশ্রম, আর কতটা ডেডিকেশন। বিকজ নট আমার শুধু ডেডিকেশন, আমার পরিশ্রম না শুধু, স্যার আমাদের দুজনের, আমার ফ্যামিলি, প্যারেন্টস, ম্যাডাম, আমার জিমের কোচেসরা এবং আমার বাচ্চারা, জুনিয়ররা যারা প্লেয়াররা, ওরা বলতে পারবে কতটা পরিশ্রমের ফল সেটা। এবং যখন আমি শুনতে পেরেছি, আমি জানতাম না সেটা হিস্টোরিক গোল্ড মেডেল, যখন আমি জানলাম যে এটা হিস্টোরিক গোল্ড মেডেল, তখন আরো আনন্দে আমার সত্যি খুব খুব ভালো লাগছিল যে ফাইনালি তুমি হয়তো কিছু করলে। বিকজ এশিয়ান ইজ এ নট এ ইজি ফর জিমনাস্টিক্স, মোর টাফ জিমনাস্টিক্সে, যেখানে চায়না, জাপান, কোরিয়া ওরাও আসে। এবং স্পেশালি ভল্টিং টেবিলে অলিম্পিক টালিতে দেখতে গেলে আমরা প্রথম বেস্ট 8-এর মধ্যে 3-4 জন কিন্তু এশিয়ান কান্ট্রিরই থাকে। তো যে লাস্ট এশিয়ান গেমস যদি সিলভার পায়, ওকে বিট করে গোল্ড পাওয়া অনেকটা টাফ ছিল। এবং আমি সত্যি খুব হ্যাপি। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, স্পেশালি স্যার, কারণ উনি যদি সাথে না থাকতো হয়তো এটা পসিবল হতো না। বিশেষজ্ঞা বিশেষজ্ঞা দীপার লড়াইটা প্রথম থেকে, মানে সেই রিও অলিম্পিকে চতুর্থ হওয়া থেকে শুরু করে তার আগে থেকে, তারপরে বিভিন্ন ইনসিডেন্ট এবং সর্বশেষ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, এর আগের সময়টা সব থেকে ক্লোজলি আপনি দেখেছেন। কিভাবে মোটিভেট করতে নিজের ছাত্রীকে? অ্যাকচুয়ালি ব্যাপারটা দীপা অনেকটা বলে ফেলেছে। আমরা অ্যাকচুয়ালি অলিম্পিকের পরে আর একটু বেশি ট্রেনিং লোডটা ওকে দিয়েছিলাম, কয়েকটা কম্পিটিশনও গেছি, আমরা মেডেল এনেছি। তুর্কিতে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখান থেকেও গোল্ড মেডেল এনেছি। এগুলো ছোটখাটো ওয়ার্ল্ড কাপ হয়। তারপরে তো এসিএল সার্জারি হলো দুবার, সাসপেনশনে পড়লো, 18 মাস সাসপেনশন দিল। এই ঝঞ্ঝাটগুলো পেরিয়ে আসতে খুব কষ্ট হয়েছে। আলোচনা সমালোচনা, মানে আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না।
আমার পরিবার পর্যন্ত চুপচাপ হয়ে গেছিল। আমার ছেলে একদিন বলছিল, বাবা যদি সম্ভব হয় কোচিংটা ছেড়ে দাও, আমরা বেরোতে পারছি না, নানা ধরনের কথা শুনতে হচ্ছে। আমি বললাম, বাবা এটা তোমার টপিকস নয়, তুমি এই ব্যাপারে কেউ যদি কথা বলে সোজা বলে দেবে যে এটা হাই লেভেলের স্পোর্টসের ব্যাপার, এই নিয়ে আমরা কথা বলবো না। যাক, আমার অনেক বন্ধু বান্ধব, পত্রপত্রিকা অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের ভিতরে একটা জেদ ছিল যে না, আমরা এত তাড়াতাড়ি সরে যাব না, কিছু তো প্রুভ করতে হবে। আমি দেখতাম আমার থেকে বেশি যে ছিল দীপার। অনেক সময় ডাক্তাররা বলতেন যে নন্দীবাবু ওকে ছাড়িয়ে দিন, কষ্ট পাচ্ছে মেয়েটা খুব, কারণ দুবার এসিএল সার্জারি, তারপরে বোল্টিং টেবিলের মতন কঠিন আইটেম, কারণ সম্পূর্ণ ল্যান্ডিং এর ব্যাপার, কত উপর থেকে ল্যান্ডিং হয়। আরেকবার যদি লাগে তাহলে হাঁটু রিপ্লেস করতে হবে। ভয় পেয়ে গেছি, ভিতরে ভিতরে ভয়, দীপার ভিতরে একটা ভয়। তবে কিন্তু আমরা আশা ছাড়িনি। একটা নিজেদের মধ্যে একটা ইমেজ তৈরি করেছি যে আমরা যতটা দরকার ততটাই প্র্যাকটিস করব, কন্ডিশনিং এক্সারসাইজটা বেশি করব। সত্যি বলছি, যেটা দরকার আমি ব্যাপারটাকে একদম উল্টিয়ে দিয়েছি। যেরকম 40% প্র্যাকটিস করতাম আর 60% আমি ওকে কন্ডিশনিং এক্সারসাইজ করাতাম দুবেলা। মধ্যে মধ্যে আমরা দিল্লি থেকে নিজের পয়সা দিয়ে ফিজিও আনাতাম, নিজের পকেটের পয়সা অনেক গেছে। হ্যাঁ, তারপরে আমাদেরকে গো স্পোর্টস ফাউন্ডেশন, রাহুল দ্রাবিড়ের যেটা, ওরা ফিনান্সিয়াল হেল্প করেছে। বেশ কয়েকটা কম্পিটিশনে আমরা নিজের পয়সা দিয়ে গেছি, সেগুলো হেল্প পেয়েছি গো স্পোর্টস ফাউন্ডেশন থেকে। লাস্ট মুহূর্তে এক দুটা কম্পিটিশনে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পাঠিয়েছে আমাদেরকে, আমি ওদেরকেও ধন্যবাদ জানাই, স্পেশালি আমাদের জিমন্যাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া। যে এই যে স্ট্রাগল করে আমরা এখানে আসতে পারবো সেটা কখনো ভাবিনি, কিন্তু একটা আশা ছিল যে না, আমরা একটা কিছু করতে পারবো। আমাদের সাথে সারা ভারতবাসী একটা শুভেচ্ছা ভালোবাসা আছে, স্পেশালি যারা ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া নিয়ে চর্চা করে, ওদের থেকেও আমরা অনেক সময় অনেক উৎসাহ পেয়েছি। অনেকে বলতেন যে আপনারা থামবেন না, আপনাদের সাথে ফিউচার যে নতুন জিমনাস্টরা, ওদের ভবিষ্যৎ পড়ে আছে, আপনারা চালিয়ে যান, দেখা যাক কি হয়, যখন একদম না পারবেন তখন দেখা যাবে। এরকম আমাদেরকে অনেকে বলতো। আবার অনেকে খুব পিংচিং কাটতো যে নন্দী মেয়েটাকে ধ্বংস করে ফেলছে, আবার যখন নাকি চোট পাবে নন্দী তখন তাকে ছাড়বে, তার আগে ছাড়বে না। এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। নেগেটিভ পজিটিভ মিলিয়ে আমরা খুব চুপচাপ থাকতাম, শুধু নিজের প্র্যাকটিসের দিকে, নিজের কোচিং এর দিকে খুব মনোযোগ থাকতো। আমাদের জিমের যে কোচেসরা ছিল এবং বাচ্চারা ছিল, দীপার থেকে তো অনেকে ছোট, ওরাও দীপা মধ্যে মধ্যে কেঁদে দিত প্র্যাকটিস যদি ঠিক না হতো, তখন ওরা বোঝাতো দিদি আজকে হয়নি কালকে হবে। এবং এখানে যে কোচিং স্টাফ আছে জিমন্যাস্টিক্সের, ওরা সবসময় এনকারেজ করতো আমাদের। এই ব্যাপারগুলো মাথায় থাকতো এবং আমরা শেষ পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়ে যখন কোয়ালিফাই করে সে 8 নম্বরে, আমি ওকে বুঝালাম যে বেটা এখনো আশা আছে, আমাদের আমাদের ভারতবাসীর শুভেচ্ছা ভালোবাসা আছে, তুই একটু চিন্তা ভাবনা করে এই দুটো বল আমাকে প্রেজেন্ট কর, জাস্ট স্ট্যান্ডিং পজিশনে আসবি, আর কিচ্ছু চাই না আমি, তুই এই দুটো বল করে আমাকে প্রেজেন্ট কর। দেখ বেটা, 16-এর পরে, 2016-র পরে আমি ঠিক মতো তোর পারফরমেন্সে হাসি দিতে পারিনি, তুই চেষ্টা করলে পারবি, আমার বিশ্বাস, আমি তোর গুরু হিসাবে, কোচ হিসাবে বলছি, তুই চেষ্টা করলেই পারবি। সেই চেষ্টাটা করেছে সে, রেজাল্ট আপনাদের সামনে। হ্যাঁ, বিশ্বাসটা বোঝালেন, মানে নতুন করে আর
এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করার জায়গাই নেই যে বিশেষতা কিভাবে দীপাকে সেই অন্ধকার সময় থেকে সামনে এনেছেন। এবং কথা বলতে বলতেই একটা নতুন তথ্য উঠে এলো এবং সেটাও তো যথেষ্ট আকর্ষণীয়। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হিসেবে বলুন বা তার আগে প্লেয়ার হিসেবে সবসময় নীরব সৈনিকের ভূমিকা পালন করেছেন। তার কাছে পারফরমেন্স শেষ কথা, যোদ্ধার মতো তিনি শুধু 22 গজে যুদ্ধ করে গেছেন। আর এখন তার ফাউন্ডেশন, স্পোর্টস ফাউন্ডেশন দীপা এবং দীপাদের মতো প্রচুর ক্রীড়াবিদদের পাশে দাঁড়াচ্ছেন। দীপা, রাহুল দ্রাবিড়ের সাহায্য পাওয়া, কখনো সাক্ষাৎ হয়েছে ওনার সঙ্গে, কখনো আলোচনা হয়েছে, বা তার ফাউন্ডেশন আপনাকে কিভাবে সাহায্য করলো? দেখুন, গো স্পোর্টস ফাউন্ডেশন অনেক আগে থেকে আমাকে হেল্প করছে, এবং সত্যি যখন এত ডাউন টাইম ছিল আমার, তখন ওনারা গেছে। কিন্তু সত্যি কথা, রাহুল দ্রাবিড়ের সাথে এখনো দেখা হয়নি আমার, কারণ আহ, যখন আমি ইভেন্টে যেতাম না বা আমার কম্পিটিশন থাকতো, কোনো ইভেন্ট থাকতো, ওই ফাউন্ডেশনের আমার যাওয়া হতো না। তো হয়তো খুব তাড়াতাড়ি দেখা হবে। আমরা টুর্নামেন্ট নিয়ে একটু আলোচনা করি, দর্শক বন্ধুদের জানিয়ে দিই যারা ম্যাচটা দেখেননি বা যারা ম্যাচ সংক্রান্ত যে বিষয়টি জানেন না, কেন জানানোটা এই কারণে দরকার যে কতটা টাফ ছিল ম্যাচটা। ফাইনালে 3জন প্রতিযোগী ছিলেন, একজন দীপা কর্মকার ভারতের এবং দুজন নর্থ কোরিয়ার প্রতিযোগী ছিলেন। দুজনের যে পয়েন্টের ব্যবধান তিনজনের, সেটা বললে পরে আপনারা বুঝতে পারবেন। দীপার গড় ছিল 13.566। তারপরে ছিল কিমসন, যে দ্বিতীয় রূপো পেয়েছেন, তার ছিল 13.466। এবং তৃতীয় যিনি সোনা পেয়েছেন 12.966। দীপা, প্রচন্ড টাফ না, কম্পিটিশন ছিল। যিনি ব্রোঞ্জ পেয়েছেন, আপনি সোনা হ্যাঁ, বলেছেন। না না, যিনি এই ব্রোঞ্জ তৃতীয়, পেয়েছেন তার হ্যাঁ, তার ছিল 12.966। দীপা, কতটা টাফ ছিল কম্পিটিশনটা? সত্যি খুব টাফ ছিল, কারণ যে সেকেন্ড যার নাম বললেন, কিম সো জং, সে কিন্তু এশিয়ান গেমসের সিলভার মেডেলিস্ট, আমি যদি ভুল না বলি। এবং তার ভল্টও অনেকটাই ভালো ছিল। সে নর্থ কোরিয়ার, এবং নর্থ কোরিয়ারা খুব ভালো ভল্টার। তো ও প্রথম দিন 1 নম্বরে কোয়ালিফাই করে। আমি দেখি ওর ভল্ট। তো দেখুন, ডু অর ডাই সিচুয়েশন ছিল, নিজের বেস্ট টু বেস্ট ওইখানে পারফর্ম করারই ছিল, এছাড়া কোনো রাস্তাই ছিল না। আমি উপরওয়ালাকে ডেকে নিজের বেস্ট টু বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, বাস। কারণ সেকেন্ড ভল্টের পরেই যখন আমি ক্ল্যাপিং করেছি, আপনারা রিয়েকশনেই বুঝতে পেরে গেছেন, স্যারের সাথে সাথে পোডিয়ামে উঠে যে যে বেস্ট ভল্ট দেওয়ার চেষ্টা। তারপরে আমি 1.11 পেনাল্টি দিয়েছি, হয়তো না দিলে আরেকটু স্কোর বাড়তো। বাট ঠিক আছে, গোল্ড এসছে, তার জন্য অল্পেতে বেঁচে গেছি, বকা খাইনি, না হলে আরেকটু বকা খেতাম। একটা জিনিস দুজনের কাছে জানতে চাইবো, দুজনেই উত্তরটা দেবেন কাইন্ডলি। দীপা, আপনি এবং বিশ্বেশ্বর দা দুজনেই জানেন যে আপনাদের আপনাদের আরো বিখ্যাত হওয়ার কারণ প্রদুনোভা ভল্টের জন্য। কিন্তু এই টুর্নামেন্টে প্রদুনোভা ছেড়ে হঠাৎ করে সুকাহার দিকে আপনারা কেন ঝুঁকলেন? মানে এটির টেকনিক্যাল কারণটা কি? টেকনিক্যাল কারণটা হয়েছে দীপার যে রাইট নিতে দুবার এসিএল সার্জারি হয়েছে, এটাই মেইন টেকনিক্যাল পয়েন্ট। কারণ প্রোদনোভাটা খুব হাই ডিফিকাল্টি ভল্ট, ওর খুব প্র্যাকটিসের দরকার, খুব ডিপ ল্যান্ডিং আসে, হাঁটুতে লাগার 100 না 200% চান্স থাকে, যার দরুন আমি এই ভলটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এটাই টেকনিক্যাল পয়েন্ট। এবং সুখারা আমি আগেও করতাম, আমি প্রোদোনোভাটাকে চেঞ্জ করে ফ্রন্ট লেআউট স্ট্রেট বডি ফ্রন্ট 360 সেটাকে করেছি। এবং আমি কিছুদিন আগে বাকুতে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমি এটা থেকে আরেকটু হায়ার ডিফিকাল্টি ভল্টও এখানে করেছিলাম, যেটা রুডি ফ্রন্ট 40টা। আমার একটা জিনিস জানতে বড্ড ইচ্ছা করছে, মানে এটা নিয়ে এর আগেও আমরা খবর করেছিলাম, রিও অলিম্পিকের সময় আপনি এমএ পরীক্ষা দিচ্ছিলেন, আপনার সঙ্গে অনেক বইপত্র ছিল, আপনি অনুশীলনের মাঝেও পড়াশোনা করছিলেন। তো এবারও কি বইপত্র সঙ্গে না করে না নিয়ে না গেছেন, না, না কমপ্লিট। নাকি মোবাইলে আমি প্রচুর ওয়েব বলছি, সিরিজ ছিল? আমি বলছি ব্যাপারটা, ও তো বই নিয়ে গেছিল, কপিও নিয়ে গেছিল। রিওতে ফোর্থ হওয়ার পরে কান্নাকাটি করেছে খুব, আমারও চোখ দিয়ে জল পড়েছে, কারণ অল্পের জন্য আমরা মেডেল পাইনি। তখন বললাম, দীপা দেখো, যেটা হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করবে না, এখন সামনে কি আছে ওইটা নিয়ে চিন্তা করো। ফ্লাইটে বসলাম, সাও পালো থেকে আসবো
দোহাতে, প্রায় 16 ঘন্টা জার্নি ছিল। হঠাৎ করে দেখলাম ও বই খুলে পড়াশোনা করছে। অ্যাকচুয়ালি আমারও মাইন্ডে ছিল না যে সে এসে এমএ পরীক্ষা দেবে। আমি বললাম কি রে, হঠাৎ করে তুই পড়াশোনা স্টার্ট করলে, তাও প্লেনের মধ্যে মধ্যে বসে? বলছে হ্যাঁ স্যার, আমার কি পরীক্ষা দিতে বলে। আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি পড়াশোনা করো, এখন আর কোনো ডিস্টার্ব নাই, 1 মাস তোমাকে আমি রেস্ট দিলাম। দীপা, এখন অবসর সময় কি করেন? এখন তো এমএ পরীক্ষার পাট চুকে গেছে, পড়াশোনার সম্বন্ধে একটু আহ অন্য কিছু করছেন না? না সময় কিভাবে কাটাচ্ছেন জিমনাস্টিক ছাড়া আর? এখন একটু পড়াশোনার থেকে বাইরে ছিলাম, এখন টিপিএসসি দেওয়ার প্ল্যানিং আছে। এতদিন এত ঝড় ঝামেলা ছিল, ওইগুলি কাটিয়ে ওঠার মানে সাথে অফিস ছিল, কারণ আমি এখানে ডাইরেক্টর অফ ইউথ অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডেপুটি ডাইরেক্টর, অফিসও ছিল, ট্রেনিং ছিল, নিজের ফিজিও রিহাব এভরিথিং মিলে টাইমই ছিল না। কিন্তু হ্যাঁ, আগামী দিনে আরেকটু নেক্সট স্টেপ যেটা আছে ওইটাতে দেওয়ার চেষ্টা চলছে। দীপার কাছে পরবর্তী প্রশ্ন, এবার বিশেষজ্ঞ উত্তরটা দেবেন কিন্তু, তার কারণ হচ্ছে গত 21 মাসে শুধুমাত্র দীপাকে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্য ব্যান হিসেবে মানে নির্বাসিত থাকতে হয়নি। দীপার কেরিয়ার শেষ হয়ে যাবে, দীপার অবসর নিয়ে নেওয়া উচিত, এরকম বিভিন্ন ধরনের মতবাদ এসছে, কিন্তু আপনাদের দুজনের মুখ থেকে কখনো কোনো শব্দ বেরোয়নি। আজকে বলবেন আমাদের প্ল্যাটফর্মে কোনটা সত্যি, কতটা সত্যি এবং কতটা চক্রান্ত ছিল? না, আপনি যেটা বলেছেন এটা সত্যি। তার মধ্যে বলছি, যেটা সাসপেনশনে ছিল, আমরা প্রায় কোথার থেকে এলো এর ভিতরে এই পয়জনটা, তার জন্য আমরা প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা খরচ করেছি। তারপরে আমরা কেসে যাব ভেবেছি, তখন ওয়ার্ডার সাথে কথা কন্ট্যাক্ট করে ওরা বলল ঠিক আছে, ওরা দিয়েছিল প্রথমে 2 বছরে, ওরা বললো যে আমরা 6 মাস কমিয়ে দেবো তোমাকে। তখন আর আমরা কেসে যাইনি, মানে শেষ মুহূর্তে এসে গেছে। 18 মাস দিয়েছিল, 21 মাস না, এটা ভুল, 18 মাস ও সাসপেনশনে ছিল। নো ডাউট, আমি তো প্রথমেই বলেছি, আপনাদের অনেক ক্রীড়া সাংবাদিকও আমাদেরকে নানা রকমের কথা বলতো যে আর কত করাবে, মেয়েটা তো সাসপেনশনে আছে, বয়সও হয়ে যাচ্ছে, ওকে তো বিয়েও দিতে হবে, মানে নানা রকমের কোশ্চেন আসতো। তা আমরা শুনতাম, কাউকে প্রতিবাদ করতাম না। প্রতিবাদ করতাম না এই কারণে, প্রতিবাদ করতে গেলে আমি যদি একটা বলি, ওরা বলবে 10টা। ঠিক আছে, আমরা বলতাম যে ঠিক আছে ভাই, আমাদেরকে আমাদের হালে ছেড়ে দাও, আমরা চিন্তা ভাবনা করছি, যেটা ভালো হবে সেটাই করব আমরা, এবং তোমরাও শুনবে আমরা কোন দিকে এগোচ্ছি। এইভাবে কাটিয়ে 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 প্র্যাকটিসে আমি কখনো ওকে স্যাক্রিফাইস করিনি। প্র্যাকটিস ওর দুবেলা চলতো। এসে প্র্যাকটিসে প্রথমে কান্নাকাটি করতো, স্যার কি করে হলো, কেমনে হলো, নাকি কেউ কিছু মিশিয়ে দিল জলের সাথে, নানা রকমের কোশ্চেন আসতো আমাদের ভিতরে। ও আমাকে কোশ্চেন করতো, আমি বলতাম বেটা দেখ, আমাদের কাছে কোনো প্রুফ নেই কে কি মিশিয়ে দিল, হতেও পারে, কারণ চ্যাম্পিয়ন মেয়ে, হতেও পারে। আমি বলতাম, ওকে এনকারেজ করতাম যে ঠিক আছে এগুলো ছেড়ে দাও, যা হওয়ার তো হয়ে গেছে, কিছুদিন আরো ঝেলতে হবে আমাদের, আমরা কিন্তু হাল ছাড়বো না, আমাদের কিন্তু একটা মিষ্টি জবাব দিতে হবে। সেই সুবাদেই ওকে আমি প্র্যাকটিস থেকে কখনো কনসিডার করিনি। না তো ও কখনো বলেছে আমাকে, স্যার আমি একটু বেড়াতে যাব, বা আমি একটু কয়েকদিনের জন্য প্র্যাকটিস করবো না, এই সুযোগ ছিল না আমার কাছে, ওর কাছেও ছিল না। কারণ এগুলাতে আমি ভীষণ স্ট্রিক্ট ছিলাম, যে না তোমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, দেখা যাবে যেটা যখন হবে সেটা তখন বোঝা যাবে, দেখা যাবে, আমরা চেষ্টা চালিয়ে যাব। বাস ওই চেষ্টার মাধ্যমে আজকে এই জায়গাতে আমরা পৌঁছতে পেরেছি। আমাদের মনের জোর খুব বেশি ছিল, মনের জোর খুব বেশি ছিল। এখন বলছে অনেকে যে যা তোমরা যা করেছো, জুনিয়ররা এর থেকে খুব এনকারেজ হবে, যে না মনের জোর যদি থাকে, সততার সাথে যদি প্র্যাকটিস করা যায়, তাহলে বয়স ফ্যাক্টর না, সমালোচনা ফ্যাক্টর না, ফ্যাক্টর তোমার অনুশীলন, মনোযোগ দিয়ে। এটাই দীপা, আপনি আমরা কিছু বলবেন না? প্রুভ করতে পেরেছি। আপনি কিছু বলবেন না নিন্দুকদের?
দেখুন, ওনাদের বলা আমার কাছে এতটা ইম্পর্টেন্টই ছিল না, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমাকে যারা ভালোবাসে তাদের তাদের জন্য কাজ করা। এবং সত্যি এই সাসপেনশন পিরিয়ডটা খুবই বাজে ছিল, বিকজ অফ ইনজুরি দেন সাসপেনশন। তখন আমি ইন্ডিয়া ক্যাম্পে ছিলাম 2021-এ। ক্যাম্প থেকেই সে টেস্ট নেওয়া হয়, আমি জানি না কিভাবে আছে, এবং আমার বডিতে জাস্ট ½ ছিল ওই বডিতে। এখন কে মিলিয়েছে না কোথা থেকে আমি কিচ্ছু জানি না, বিকজ সেই টাইমে আমি কোনো কম্পিটিশন পিরিয়ডেও ছিলাম না। লাস্ট দুটো সার্জারির জন্য আমি 3-4 বছর অনেক কোনো কম্পিটিশন, কোভিড ছিল, আমি কম্পিটিশনও ছিলাম না। এবং আমরা জানি আমরা কতটা লড়েছি, কি গেছে বডিতে কি জানার জন্য, তার জন্য কত কত টাকা আমরা খরচ করেছি। দেখুন, আমরা সত্যের পথে ছিলাম বলে আজকে উপরওয়ালা ভগবান আমাদের সাথ দিয়েছে। এবং সবসময় বলে সত্যের যে প্রদীপ থাকে সেটা নেবে না, হ্যাঁ জলে আসতে, কিন্তু সেটা নেবে না। যারা অনেক অনেক সমালোচনা করেছে, অনেক পেপারে, অনেক কিছুতে, মানে বলার মতো না। কিন্তু প্রথম হ্যাঁ এফেক্ট করেনি সেটা না করলে না, প্রথম 1-2 দিন আমিও মানুষ, আমিও হিউম্যান বিং, আমার শরীরের রক্ত আমাকে এফেক্ট করেছে। কিন্তু যখন আমাকে যারা ভালোবাসে, যারা আমাকে বুঝিয়েছে যে সেটা তোমার, তুমি তুমি সত্যির পথে আছো, তুমি সামনে থাকো, সামনে এগিয়ে যাও, যারা বলার ওদের বলতে দাও। বাস ওদের বলতে দিয়ে আজকে আমরা সামনের দিকে এগিয়ে গেছি, এবং ভগবানের কৃপায় সবার আশীর্বাদে সত্যি আমরা সামনের দিকে এগিয়ে গেছি। আর দেখুন, দীপার লড়াইটা সবাই তো জানে, এবং যারা সত্যিকারে আমরা দীপার লড়াইটা অনেক বছর ধরে দেখছি, চাক্ষুষ করেছে, তারা আবার আরো একবার দীপা এবং বিশেষজ্ঞকে কর্নিশ জানাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। দুজনের কাছে একটা কমন প্রশ্ন। মনে করুন দীপা নির্বাসিত হলেন না, 21 মাস বা 18 মাস তাকে রিং এর বাইরে থাকতে হলো না, এবং ঠিক এমন একটা সময় 26 মে দীপা সোনাটাও জিতলেন আন্তর্জাতিক মঞ্চে, এবং সামনেই প্যারিস অলিম্পিক, দ্বিতীয় অলিম্পিক তো দীপা খেলতে পারতেন। দীপা একটু মন খারাপ হচ্ছে না? অনেকটা মন খারাপ হচ্ছে যে অন্যান্য ভারতের সতীর্থরা জাতীয় পতাকা নিয়ে মার্চ করবেন, নামবেন প্যারিস অলিম্পিকে, হয়তো কেউ পদক জিতবেন, আবার কেউ হতাশায় ফিরে আসবেন। আপনিও একটা সুযোগ পাওয়ার একটা যোগ্য দাবিদার ছিলেন, কোথাও গিয়ে বঞ্চিত মনে হচ্ছে? খারাপ লাগছে আজকে? বলছি আমি, হ্যাঁ, এটা দীপা যে বলল যে জ্যামটা ছিল ওর ভিতরে, ওটা শুধু আধা ঘন্টার জন্য ওর ভিতরে ছিল। আধা ঘন্টা থাকে, ওই টাইমেই এসে ওয়ার্ডা আমাদের অ্যান্টিডোপিং এজেন্সি ইন্ডিয়া, ওরা এসে যখন ওর থেকে ব্লাড নিল, ইউরিনাল নিল, আমাদের তখনই ডাউট হয়েছে যে হয়তো, আমি 100% শিওর না, কারণ ওর সাথে যে কন্ট্যাক্ট ছিল ওয়ার্ডার, রাত্র 8টার পরে যেতে হবে, ব্লাড ইউরিনাল নেবে, ওইভাবে কন্ট্যাক্ট ছিল। তারপরে হঠাৎ করে ওরা এসে বিকেল একটু 5টার ইন্টারাপ্ট সময় করছি, এটা নিয়েছে। একটু একটু ইন্টারাপ্ট করছি, এটা কি র্যান্ডম টেস্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা কি র্যান্ডম র্যান্ডম টেস্ট। টেস্ট ছিল? র্যান্ডাম টেস্ট ছিল, র্যান্ডাম টেস্টের টাইমটা চেঞ্জ করে ওরা 5টার সময় এসেছে। হ্যাঁ, না, দুপুর 2টোর দিকে এসেছে। তা আমার মাইন্ডে এটাই ছিল যে হয়তো কেউ, হয়তো নট শিওর আমি, হয়তো কেউ মিশিয়েছে, মিশানোর পরে ওদেরকে কল করেছে, না হলে র্যান্ডাম টেস্ট কিন্তু ওর রাত্র 8টার পরে হতো। ওই দিন 2টোর সময় কেন নিল দুপুরবেলা, এটা আমার একটু ডাউট, কারণ আমরা প্রুভ করতে পারিনি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, না হলে আমরা কেসে যেতাম। যাক, এই ব্যাপারগুলো তো আছেই। আর যারা সমালোচনা করেছে, আমি ওদেরকেও ধন্যবাদ দিই, কারণ ওরা যে সমালোচনা করেছে তাতে আমাদের শরীরে একটা জিত এসেছে, যে ওদেরকে আমরা ওদের সুরে নয়, আমরা পারফরমেন্সে দেখিয়ে মিষ্টিভাবে ওদেরকে জবাব দেব। আমি, যারা সমালোচনা করেছে, অনেক অনেক করেছে, আপনি হয়তো জানেন ভারতবর্ষের মধ্যে সমালোচনা সমালোচনা করার লোকের অভাব নেই, করেছে, খুব করেছে। আমরা কখনো মানে ওদেরকে প্রতিবাদ করিনি, মুখে মুখে প্রতিবাদ করিনি, হজম করে গেছি, মানে চুপচাপ ছিলাম, যে আমরা সময় আসুক, আমরা সৎপথে আছি, আমরা জবাব দেবই, এটাই আমাদের জবাব। দীপা আপনি প্যারিসের কথা, হুম। হ্যাঁ আপনি প্যারিসের কথা বলছিলেন, সত্যি যেটাই যতটা খুশি ততটাই দুঃখ, বিকজ প্যারিস ইজ প্যারিস, আফটার 4 ইয়ার্স লেটার অলিম্পিক আসে। এটা সত্যি আমার সাথে, হয়তো আমি যদি
সাসপেনশন পিরিয়ডে না থাকতাম, হয়তো আমার কাছে আছে কমনওয়েলথ গেমস এর মেডেলস 2022, এবার হোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, হয়তো আমি ওইখান থেকে কোয়ালিফাই করে প্যারিসে যেতাম। যেহেতু আমার কাছে সময় ছিল না, লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপই হাতে ছিল, তার মধ্যে 4টে ওয়ার্ল্ড কাপ ছিল, তার মধ্যে আমরা শুধু 3টে পার্টিসিপেট করেছি। এটাতে আমাদের জন্য অনেকটা লোকসানও হয়েছে, কারণ হয়তো একটা ওয়ার্ল্ড কাপই আমাদের ট্রান চেঞ্জ করে দিত। আর যেখানে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 4th আছে ভল্টিং এ, অলিম্পিক অ্যাপারেটাস, অলিম্পিক কোয়ালিফিকেশন, সেখানে যদি হয়তো এগিয়ে যেত। বাট যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে তার পাল্টানোর নেই। সামনের দিকে কোনো দেখা যাক এখন কি হয় সামনে। বাট যারাই প্যারিসে কোয়ালিফাই করেছে এবং করছে আগামী দিনেও, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো পারফরমেন্স করুক, কান্ট্রিকে এগিয়ে নিয়ে যাক। 4 বছর পরে আবার একটা অলিম্পিক, দীপা কর্মকার এবং তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে কি আমরা জাতীয় দলে দেখতে পাবো? খুব সহজ নয়, তার কারণ দুটো এসিএল ইনজুরি, দীপার বয়স প্রায় অ্যাপ্রোচ করবে 34-35, খুব শক্ত। কিন্তু বলা যায় না, পারফর্মিং আর্টস এমন একটা জিনিস, স্পোর্টসম্যানরা যে কখন ফিনিক্স পাখির মতো উদয় হন সেটা হয়তো স্পোর্টসম্যানরা নিজেরাও দাবি করতে পারেন না। আমরা জানি না দীপা নামতে পারবেন কিনা, তবে আশা রাখবো দীপা আরেকবার শেষ চেষ্টা একবার করে দেখবেন। অলিম্পিকে চতুর্থ হয়েছেন, যদি একটা সোনা দীপার হাত থেকে ভারত দেখে। আপনারা সবাই ভালো থাকবেন, দীপা আপনি খুব ভালো থাকবেন, বিশেষত আপনারাও ভালো থাকবেন, এবং এক্সট্রা টাইমের দর্শক বন্ধুরা এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।